দেশের বাজারে সবচাইতে কম দামে ওয়্যারলেস চার্জিং দেশের বাজারে সবচাইতে কম দামে ওয়্যারলেস চার্জিং যুক্ত ফোন এনে বলা যায় যে একরকম হুলস্থুল ফেলে দিয়েছিল ইনফিনিক্স নোট 30 প্রো, যেটা আমরা সবাই বেশ অ্যাপ্রিশিয়েট করেছিলাম। ওয়্যারলেস চার্জিং এর পাশাপাশি ফোনটাতে আরো দারুণ কিছু ফিচার ছিল, যেটা 28,000 টাকা দাম হিসেবে বেশ দারুণ একটা ডিল ছিল। তবে অনেকেই হয়তো জানে না, নোট 30 প্রো এর সঙ্গে একটা নন প্রো ভার্সনও কিন্তু তারা লঞ্চ করেছিল সেই সময়। 128 ভেরিয়েন্টের এই ফোনের দাম হচ্ছে মাত্র 19,000 টাকা, এবং এই ফোনে ব্যবহার করা হয়েছে একই প্রসেসর, একই র্যাম, একই ইন্টারনাল স্টোরেজ, একই সফটওয়্যার, একই ব্যাটারি ক্যাপাসিটি, একই রিফ্রেশ রেট এবং সেই একই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তাহলে এটার দাম কম কেন? 9,000 টাকার ব্যবধান। ভাই 9,000 টাকায় তো আরেকটা ফোন হয়ে যায়। মূলত কোন জায়গায় কম্প্রোমাইজ হয়েছে যার কারণে দামে এত বেশি ব্যবধান, এবং এটার পারফরমেন্স কি খারাপ? এবং সব কথার শেষ কথা হচ্ছে, এই ফোনটা কেনা কি আপনার জন্য ঠিক হবে? এই সব কিছু নিয়েই আমরা আজকে আলাপ করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দা পয়েন্ট। সঙ্গে থাকবো আমি ওয়াহিদ, এবং আমার সঙ্গে রয়েছে চেলাপেলা কিছু, একটা হচ্ছে ইমাম আর একটা হচ্ছে সিয়াম। চলেন শুরু করে ফেলি। ইনফিনিক্স নোট 30 এই ফোনটা আমাদের কাছে বেশ কিছুদিন ধরেই রয়েছে, এবং আমরা ভালো মতো গবেষণা করেছি যে ভাই কাহিনী কি। প্রথমেই যে জিনিসটা আমাদের চোখে পড়েছে সেটা হচ্ছে ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যেটা আইপিএস প্যানেল, এবং অবশ্যই এর রিফ্রেশ রেট 120 হার্টজ, যেখানে এর প্রো ভার্সনে ব্যবহার করা হয়েছিল অ্যামোলেড প্যানেল। মূলত ডিসপ্লের পার্থক্য এখানে। তবে আইপিএস ডিসপ্লে হওয়াতে যে এর ডিসপ্লে কোয়ালিটি খুব খারাপ সেটা কিন্তু নয়। আমাদের টেস্টিং এ বেশ ভালোই রেজাল্ট দেখিয়েছে। কালারগুলো যথেষ্ট ভাইব্রেন্ট ছিল। এর পিপিআই কত সেটা আমরা অফিশিয়ালি জানতে পারিনি, তবে এটা কিন্তু খুবই শার্প লেগেছে আমাদের কাছে। যদিও ভিউইং অ্যাঙ্গেল নিয়ে একটু অসন্তুষ্ট আমি, কারণ একটু অ্যাঙ্গেল থেকে দেখলে ব্রাইটনেস অনেক কমে যায়। তবে কোনো কালার ব্লিডিং ইস্যু এতে নেই। ওভারঅল আইপিএস ডিসপ্লে হিসেবে এটা সবারই পছন্দ হওয়ার কথা। আর এই ফোনটার ডিজাইনে কিন্তু নোট 30 প্রো এর ডিজাইনের বেশ খানিকটা মিল রয়েছে। পেছনে প্রায় একই রকমের ক্যামেরা বাম্প তারা ব্যবহার করেছে। যদিও ক্যামেরা বাম্পের জন্য আলাদা কোনো হাউজিং নেই, এটা ফ্ল্যাট রাখা হয়েছে। তবে এই ক্যামেরা বাম্প নিয়ে আমার একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে যদি এটাকে আরেকটু কম্প্যাক্ট করা যেত, আরেকটু ছোট করা যেত, তাহলে ফোনের ডিজাইনটা আরো ভালো লাগতো, যেটা আমরা নোট 30 প্রোর ক্ষেত্রে বলেছি। এনিওয়ে, ফোনটা বক্স শেপের, যেটা আমার মতো অনেকেরই হয়তো পছন্দ হবে। ফ্রেমটা যদিও প্লাস্টিকের, তবে তারা ইলেকট্রোপ্লেটিং করে এখানে একটা মেটাল ফিনিশ দেওয়ার চেষ্টা করেছে। তবে ফোনের সাইজ কিন্তু অনেক বড়, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এক হাতে অপারেট করাটা বেশ ডিফিকাল্ট। আর এই ফোনের সামনে যদি আপনি তাকান, তাহলে খেয়াল করবেন যে তারা সিমেট্রিক্যাল বেজেল দেওয়ার চেষ্টা করেছে। উপরে এবং ডানে বামে ঠিকঠাক মনে হলো, নিচের দিকের চিনটা আমার কাছে একটু বেশি ঠিক মনে হয়েছে। এটা আরেকটু যদি কমানো যেত প্রো ভার্সনের মতো, তাহলে আরো অনেক ভালো লাগতো দেখতে। নোট 30 প্রো এর সঙ্গে এই নন প্রো ভার্সনের অন্যতম আরেকটা পার্থক্য হচ্ছে এর ক্যামেরা। এখানে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 16 মেগাপিক্সেলের সেলফি সেন্সর। আর প্রো ভার্সনে ব্যবহার করা হয়েছিল 128 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 32 মেগাপিক্সেলের সেলফি সেন্সর। তবে 64 মেগাপিক্সেল হলেও এর ছবির কোয়ালিটি যে খারাপ সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। যথেষ্ট শার্পনেস তারা ধরে রাখতে পেরেছে, এবং ছবিগুলো যথেষ্ট কালারফুল এবং ন্যাচারাল। যদিও জুম করে ছবি তুললে ছবির ডিটেল খুব একটা ধরে রাখতে পারে না। তবে এর ক্যামেরার এক্সপোজার কন্ট্রোল আমার কাছে বেশ ভালো লেগেছে। পাশাপাশি এর যে ডাইনামিক রেঞ্জ, সেটা দাম হিসেবে ঠিকঠাক রয়েছে। যারা পোর্ট্রেট ফটোগ্রাফি করেন তাদেরকে মোটামুটি সন্তুষ্ট করবে এর ক্যামেরা। এই ফুলের ছবিটা খেয়াল করে দেখেন, পেছনে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দরভাবে তারা ব্লার করেছে, দেখে মনে হচ্ছে ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা। অবজেক্টের পাশাপাশি আমরা নিজেদেরও ছবি তুলে দেখেছি, এবং খুব ভালোভাবে কিন্তু সাবজেক্ট ডিটেক্ট করতে পারে। ইনফিনিক্স ফোনের একটা ব্যাপার আমার কাছে খুবই ভালো লাগে, আর সেটা হচ্ছে তারা অতিরিক্ত স্যাচুরেটেড করে ফেলে না ছবিগুলোকে। এর ফলে অ্যাবনর্মাল লাগে না। সর্বোচ্চ 2K রেজলিউশনে আপনি ভিডিও করতে পারবেন, তবে 60 ফ্রেমে যদি ভিডিও করতে চান তাহলে 1080p রেজলিউশনে ভিডিও করতে হবে। এমনিতে এর স্টেবিলাইজেশন খুব একটা ভালো না, তবে এখানে স্টেবল মোড রয়েছে। এটা যদি আপনি অন করে দেন তাহলে আরেকটু বেটার স্টেবিলাইজেশন পাবেন। এবার সবচাইতে বড় যে কনফিউশনের জায়গাটা, যে ভাই এটা দাম কম, পারফরমেন্স কি খারাপ নাকি? যেহেতু এর প্রো ভার্সন এবং নন প্রো ভার্সনে একই প্রসেসর ব্যবহার করা হয়েছে, তাই আমরা পারফরমেন্সের খুব বেশি ডিটেইলে যাব না, কারণ আমরা কিন্তু একই রকমই পেয়েছি। এই চারটার দিকে খেয়াল করে দেখেন, মিডিয়াটেকের G99 প্রসেসর ব্যবহার করা যতগুলো ফোন আমরা রিসেন্টলি রিভিউ করেছি তার সবগুলোর একটা সামারি এখানে দেওয়া হয়েছে। যেখানে নোট 30 প্রো AnTuTu স্কোর করেছিল 4,26,665, সেখানে এটা কিন্তু প্রায় কাছাকাছি যেতে পেরেছে 4,15,871। গিগবেঞ্চেরও কিন্তু একই অবস্থা, এবং G99 প্রসেসর ব্যবহার করা অন্যান্য ফোনের সাথে যদি তুলনা করেন তাহলে এই দুটো ফোনই ওপরের দিকে রয়েছে। প্র্যাকটিক্যাল লাইফেও কিন্তু আমরা বেশ ভালো ফলাফল পেয়েছি। যেহেতু 8GB র্যামেতে ব্যবহার করা হয়েছে, আপনি খুবই ভালো মাল্টিটাস্কিং এক্সপেরিয়েন্স পাবেন। অ্যাপ সুইচিংও খুবই দ্রুত হচ্ছিল।
প্রচুর অ্যাপ কিন্তু আমরা এতে ইনস্টল করেছি জাস্ট দেখার জন্য যে কতটুকু চাপ সহ্য করতে পারে, এবং তারপরেও কিন্তু এর পারফরমেন্স খুব একটা ড্রপ করে নাই। সো যেটা বুঝলাম আমরা ভাই, G99 তো এমনিতেই এত পপুলার হয় নাই, রিসেন্টলি প্রচুর ফোনে এই প্রসেসরটা ব্যবহার হতে দেখছি আমরা, এবং যথেষ্ট ট্রাস্ট ওর্দি। এবং আমরা যেটা জানতে পেরেছি লং টার্মও কিন্তু এই প্রসেসরটা তাদের এই পারফরমেন্সের স্টেবিলিটিটা ধরে রাখে। গেমিং সেকশনে এসেও কিন্তু একই কথা বলতে হয়। আমরা বেশ কিছু গেম ট্রাই করেছি, যেমন পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9, ফ্রি ফায়ার। আমরা ওভারঅল সন্তুষ্ট এর গেমিং পারফরমেন্সে, কারণ 19,000 টাকা দামের একটা ফোন যেটা আবার গেমিং চিপসেট না, তার কাছ থেকে তো অনেক বেশি কিছু আমরা আশা করি নাই, আর আশা করিনি বলেই সম্ভবত আমরা খুশি হয়েছি। তবে হ্যাঁ, আপনাকে মাঝে মাঝে একটু ফ্রেম ড্রপ দেখতে হবে এবং অ্যাকশন সিকোয়েন্সগুলোতে একটু স্ট্যাটার লক্ষ্য করবেন। আপনি যদি হেভি গেমার হন, মানে গেমিংই আপনার ফোন কেনার একমাত্র উদ্দেশ্য, তাহলে হয়তো এই ফোনটা আপনার জন্য ঠিক হবে না। তবে যদি মাঝে মাঝে গেমিং করে থাকেন, তাহলে আবার এটা আপনার জন্য পারফেক্ট একটা চয়েস। নোট 30 প্রোর সঙ্গে এই ফোনটার আরেকটা মেইন পার্থক্য হচ্ছে এর যে চার্জিং মেথড। একই ব্যাটারি ক্যাপাসিটি তারা ব্যবহার করেছে, ওখানেও 5000, এখানেও 5000। তবে পার্থক্যটা হচ্ছে সেখানে কিন্তু চার্জিং স্পিড ছিল হিউজ, 68 ওয়াটের, এবং ওয়্যারলেস চার্জিংও ছিল, রিভার্স ওয়্যারলেস চার্জিংও ছিল, যেটা আবার এই ফোনে নাই। তবে এই ফোনটাও আমাদের অনেক বেশি হতাশ করে নাই, কারণ এখানেও 45 ওয়াটের চার্জার তারা বক্সের মধ্যে দিয়ে দিয়েছে, যেটা খুবই দ্রুত আপনার ফোনটাকে চার্জ করবে। আমি টেস্ট করে দেখেছিলাম, 1 ঘন্টা সময়ও লাগে নাই, মোটামুটি 55 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে গিয়েছে, যেটা হিউজ একটা পজিটিভ দিক, বিশেষ করে যাদের চার্জ নিয়ে অনেক প্যারা খাইতে হয়। এবং এর ব্যাটারি ব্যাকআপও কিন্তু ভালো, এত বড় ডিসপ্লে তারপরেও কিন্তু আমরা প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো এসওটি পেয়েছিলাম। তবে আপনি যদি গেমিং করেন এবং হেভি ইউজ করেন এবং ব্রাইটনেস সবসময় হাই দিয়ে রাখেন, তাহলে হয়তো ব্যাটারি ব্যাকআপ এবং এসওটি আর একটু কম পাবেন। এবার সময় এসেছে কিছু দুর্বলতা নিয়ে আলাপ করার এই ফোনের, যেটা জানা থাকলে আপনার জন্য হয়তো পারচেজ ডিসিশন নিতে সুবিধা হবে। যে জিনিসটা প্রথমেই আমার চোখে পড়লো, ভাই এত ভালো একটা ফোন, এত সুবিধা, কিন্তু তারা একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দিতে পারলো না এখানে। আচ্ছা, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন তারা দেয় নাই, ঠিক আছে, মেনে নিলাম ভাই, ওইটা প্রাইস কাট করছে তারা, কিন্তু এত লেন্স দিছে ভাই, একটা আলট্রা ওয়াইড সেন্সর তারা দিল না, একটা জরুরি লেন্স তারা দেয় না, আর আলতু বলতো কিছু লেন্স তারা দিয়ে রাখছে, এটা ভাই মাইন্ড করছি আমি। ব্রাইটনেসের ব্যাপারে একটু কথা বলতে হয়, এর ব্রাইটনেসটা আমার কাছে একটু কম মনে হয়েছে টু বি অনেস্ট, কারণ এত চমৎকার একটা ডিসপ্লে, আউটডোর ভিজিবিলিটিটা আর একটু বেটার হলে খুব ভালো হতো। আর এর ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 4K রেকর্ড করতে পারবেন না, হ্যাঁ সর্বোচ্চ 2K তে রেকর্ড করতে পারবেন, এইটা আমার মনে হয়েছে যে আর একটু ইমপ্রুভ করার দরকার ছিল। এবার ইনফিনিক্সকে একটা পরামর্শ দিব আমি, হ্যাঁ এটা নেগেটিভ দিকেও বলতে পারেন আপনি চাইলে, সেটা হচ্ছে যে ভাই এর 128GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 19,000 টাকা, খুবই ভালো একটা প্রাইস, দারুণ স্পেক, সব ঠিক আছে ভাই, কিন্তু 256GB ভেরিয়েন্টের দাম 24,000 টাকা কোন কারণে? মানে এই 128GBর জন্য ভাই 5,000 টাকা বেশি, এইটা ভাই কোন কারণে, কোন যুক্তিতে এটা এরকম হলো আমি বুঝতেছি না। একটা 128GB খুব ভালো মানের মেমোরি কার্ডের দামই তো 1,000 টাকার নিচে, তো এইটা ভাই মেনে নিতে পারলাম না আমি। অলরাইট, স্পিকার নিয়ে কিছু কথা বলার আছে। এখানে তারা ডুয়াল স্টেরিও স্পিকার ব্যবহার করেছে, সঙ্গে JBL এর ব্র্যান্ডিংও রয়েছে। JBL দেখে তো আমরা অনেক খুশি হয়ে গেছি ভাই, যে কি একটা ব্যাপার, JBL কাজ করছে এখানে। কিন্তু লাউড স্পিকারের লাউডনেস নিয়ে আমি খুব একটা খুশি হতে পারলাম না ভাই। পাশাপাশি ইনফিনিক্স ফোনের সফটওয়্যার নিয়ে আমরা সবসময় যেটা বলি যে এটা আর একটু ম্যাচিউরড হওয়া দরকার, কেমন জানি গরিব একটা ভাব লাগে। এই সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা যদি আর একটু বেটার করা যায় না, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি ইনফিনিক্স মোটামুটি আরো বড় কোম্পানিকে ভালোভাবে বিট করতে পারবে এবং কাঁপাবে বাংলাদেশের মার্কেট। তো মোটামুটি এই ছিল হচ্ছে ইনফিনিক্স নোট 30 ফোনের কিছু ব্যাপার যেটা নোট 30 প্রোর সঙ্গে আমরা একটু কম্পেয়ার করার চেষ্টা করেছি। আর খুব বেশি ডেপথে আমরা যাই নাই, কারণ হচ্ছে স্পেক যেহেতু একই। আপনারা নোট 30 প্রো রিভিউটা দেখলে মোটামুটি এটার পারফরমেন্স সম্পর্কে আরো ভালো ধারণা পেয়ে যাবেন। প্রিয় দর্শক, কেমন লাগলো ইনফিনিক্স নোট 30 এবং এই ফোন সম্পর্কে আপনার মতামত কি একটু কমেন্টে আমাদেরকে জানান। আমাদের মতামত তো আমরা জানিয়েছি, আমরা একটু আপনাদের মতামত শুনতে চাই, দেখতে চাই, পড়তে চাই। কমেন্ট করে ফেলুন, সাথে সাবস্ক্রাইবটাও করে দিন, আর ভিডিওতে লাইক দিলে আরো 10 জনের কাছে পৌঁছে যাবে ভিডিও, সেটাও করতে পারেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।